হ্যালো ফ্রেন্ডস, বৈরাগ্য শিক্ষা নিকেতন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি অসীম কুমার বৈরাগ্য, এই চ্যানেলের ওনার। আজকে আমার আলোচনার বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ২ বিঘা জমি কবিতাটি। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাব্যগ্রন্থ চিত্রা, সেই চিত্রা কাব্যগ্রন্থের একটি বিখ্যাত কবিতা হলো ২ বিঘা জমি। ভূমিকা আর দীর্ঘায়িত না করে চলো মূল আলোচনায় ফিরে যাই। কবিতাটি আলোচনার প্রথমেই বলে রাখতে হয় যে এই ২ বিঘা জমি কবিতায় জমিদারি শোষণের কদর্য রূপ কবি রবীন্দ্রনাথ ঠাকুর অঙ্কন করেছেন। জমিদারি শাসন এবং জমিদারি শোষণ সে সময়ে মানুষের জীবনে কি বিপর্যয় নিয়ে এসেছিল, সে সময়ে মানুষের জীবনে কি অত্যাচার, কি উৎপীড়ন ঘটিয়েছিল এই জমিদারি শাসন এবং শোষণ, তারই ঘৃণ্য রূপ এই কবিতায় প্রকাশ পেয়েছে। এই কবিতায় ২ জন চরিত্রের দেখা পাই। একজন উপেন নামে এক জনৈক চাষি বা কৃষক, প্রান্তিক চাষি, যার সামান্য মাত্র জমি ছিল, ২ বিঘা জমি ছিল তার। জমিদারের লোভ সেই জমিটিকে গ্রাস করে এবং উপেন সর্বহারা সর্বশান্ত হয়ে পড়ে। একদিকে রয়েছেন উপেন, তিনি প্রতিনিধিত্ব করছেন সাধারণ মানুষ তথা প্রান্তিক মানুষের, আর অন্যদিকে রয়েছে জমিদার স্বয়ং, যিনি অত্যাচারের প্রতীক, এই সমাজের বিড়ম্বনার কারণ। এই জমিদারি শোষণের বিরুদ্ধে কবির মনোভাব এই কবিতায় স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। আমাদের মনে রাখতে হবে রবীন্দ্রনাথ নিজেও জমিদার ছিলেন, কিন্তু জমিদারি সুলভ আচরণ তার চরিত্রে কখনো দেখা যায়নি। তিনি ছিলেন প্রজারঞ্জক, প্রজা হিতৈষী। জমিদারি ব্যবস্থা সমাজে অসাম্য ডেকে আনে। জমিদারি ব্যবস্থায় সমাজের সাম্য থাকে না, বিশেষ করে মানুষের আর্থিক সাম্য থাকে না। সেই আর্থিক অসাম্য বা আর্থিক অসঙ্গতি এই কবিতায় অত্যন্ত সুন্দরভাবে মর্মস্পর্শী ভাষায় কবি ব্যাখ্যা করেছেন। কবিতায় প্রথমে আছে, শুধু বিঘে ২ ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে, বাবু বলিলেন বুঝিছ উপেন, এ জমি লইব কিনে। কবিতাটি শুরু হয়েছে কথোপকথনের ভঙ্গিতে। উপেন নামে এক প্রান্তিক চাষি, তিনি দুঃখ করে বলছেন যে আমার শুধুমাত্র ২ বিঘে জমি ছিল, ভুঁই কথার অর্থ হলো জমি, আর সবই ঋণের দায়ে চলে গেছে। তিনি প্রান্তিক চাষি, আর্থিক সচ্ছলতা তার ছিল না, আর সেই আর্থিক দুর্বলতার কারণে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন এবং সেই ঋণের দায়ে বা ধারের দায়ে তার অন্যান্য জমি বা অন্যান্য সম্পদ সবই চলে যায়। বা অবশিষ্ট পড়েছিল শুধুমাত্র ২ বিঘা জমি। সেই জমিটি বাবু বলিলেন যে বুঝেছ উপেন, এ জমি লইব কিনে, অর্থাৎ জমিদারের লোভ সেই ২ বিঘা জমির উপর পতিত হলো। কহিলাম আমি, তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই, চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাঁই। উপেন বলছে যে তুমি তো ভূস্বামী, হে ভূস্বামী, তোমার তো অনন্ত ভূমি আছে। ভূমি অর্থাৎ জমি, তোমার তো জমির কোনো অভাব নেই, তুমি জমিদার। আর তাকিয়ে দেখো আমার দিকে, আমার মাত্র মরিবার মতো ঠাঁই আছে। অর্থাৎ আমার জীবনের শেষ সম্বলটুকু এই ২ বিঘা জমি, এটা আমার জীবনের শেষ সম্বল, সেটুকু আমার অবশিষ্ট আছে। দয়া করে আমার এই জমিটিকে তুমি গ্রাস করে নিও না। শুনি রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগানখানা, পেলে ২ বিঘে প্রস্থে ও দিঘে, সমান হইবে টানা। কিন্তু রাজা তো সে কথা শুনতে চায় না, জমিদার তো উপেনের কথায় কর্ণপাত করে না। রাজা বা জমিদার কি বলছেন, যে বাপু জানো তো আমি একটা বাগান করেছি, তোমার এই ২ বিঘে পেলে আমার সেই বাগানটি প্রস্থে এবং দৈর্ঘ্যে সমান হবে, অর্থাৎ বাগানটির সৌষ্ঠব বৃদ্ধি হবে। জমিদারের বাগানের সৌষ্ঠব বৃদ্ধির জন্য তিনি উপেনকে সর্বশান্ত করতে দ্বিধাবোধ করছেন না। উপেনের প্রতি বা এই চাষির প্রতি তার কিছুমাত্র দয়া বা দরদ নেই। ওটা দিতে হবে। কে বলছেন? জমিদার বলছেন ওই জমিটা দিতে হবে, তবে আমার বাগানের সৌষ্ঠব বৃদ্ধি হবে, দৈর্ঘ্য এবং প্রস্থে সমান হবে। কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি, সজল চক্ষে করুণ রক্ষে, গরিবের ভিটেখানি। উপেনের চোখ থেকে জল ঝরে পড়ছে, তিনি ব্যথা পেয়েছেন, দুঃখ পেয়েছেন। তার মরিবার ঠাঁই, তার মরবার শেষ সম্বল, বেঁচে থাকার শেষ সম্বল ২ বিঘা জমি জমিতে যখন কেড়ে নিতে চাইছে, উপেন দুঃখ পেয়েছেন এবং তিনি কি বলছেন, করুণ রক্ষে গরিবের ভিটেখানি, অর্থাৎ গরিবের ভিটেখানিকে আপনি দয়া করে ছেড়ে দিন, এই দিকে আর লোভ দেবেন না, আমার জীবনের শেষ সম্বলটুকু আমার থাকতে দিন, আমি এটা নিয়েই বেঁচে থাকতে চাই।
সপ্তপুরুষ যেথায় মানুষ, সে মাটি সোনার বাড়া, দৈনের দায়ে বেচিব সে মায়ে, এমনই লক্ষ্মী ছাড়া। উপেন বলছেন এই জমির সাথে তার সপ্তপুরুষের সম্পর্ক জড়িয়ে আছে, এই জমির সঙ্গে তার সপ্তপুরুষের স্মৃতি জড়িয়ে আছে। এই স্মৃতি বিজড়িত এই জমি তিনি হাতছাড়া করতে চান না। এই স্মৃতি বিজড়িত জমি তিনি বিক্রি করতে পারবেন না, তাহলে তিনি লক্ষ্মীছাড়া হবেন। তিনি লক্ষ্মীছাড়া হতে চান না। আঁখি করিলাল রাজা ক্ষণকাল, রহিল মৌন ভাবে, কহিলেন শেষে ক্রূর হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। উপেনের এই স্পর্ধা দেখে জমিদারের মুখের উপরে উপেন কথা বলেছে, উপেন তার জমি দিতে অস্বীকার করেছে, তাই রাজা অত্যন্ত ক্রুদ্ধ হয়েছেন। সেই ক্রোধ প্রকাশ পেয়েছে তার চোখ থেকে, তার চোখ লাল হয়ে গেছে রাগে, এবং ক্রূর হাসি হেসে তিনি বলছেন যে আচ্ছা সে দেখা যাবে। অর্থাৎ উপেন কিভাবে জমি না দিয়ে থাকতে পারে তা জমিদার বুঝে নেবেন। পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে, বাহির হইনু পথে, করিল ডিক্রি সকলি বিক্রি, মিথ্যা দেনার ক্ষতে। খত কথা অর্থ হচ্ছে স্বাক্ষর বা সই। 1.5 মাস পরে উপেন ভিটে মাটি ছেড়ে পথে বের হয়েছেন। জমিদার সেই জমিটিকে গ্রাস করে নিয়ে উপেনকে সর্বশান্ত করে দিয়েছেন। জমিদার ডিক্রি জারি করেছেন, অর্থাৎ আদেশ জারি করেছেন যে উপেন নাকি সবকিছু বিক্রি করে দিয়েছে, যদিও এটা মিথ্যা। উপেন কোনো দেনা করেনি, তা সত্ত্বেও মিথ্যা দেনার স্বাক্ষর দেখিয়ে সে প্রমাণ করেছে, জমিদার প্রমাণ করেছেন যে উপেন তার জমি বিক্রি করে দিয়েছেন। উপেন দরিদ্র মানুষ, তিনি এর প্রতিবাদ করতে পারেন না বা করতে পারবেন না। সে সামর্থ্য, আর্থিক সঙ্গতি বা ক্ষমতা কোনোটাই তার নেই, তাই তিনি ভিটে মাটি ছেড়ে পথে বেরিয়ে পড়েছেন। এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। কবিতার এই দুটো লাইন, এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি, এই দুটো লাইন যেন প্রবাদ বাক্য হয়ে উঠেছে। অর্থাৎ যার বেশি সম্পদ আছে সে আরো সম্পদ কুক্ষিগত করতে চায়, সে অন্যকে সর্বশান্ত করে নিজের স্বার্থ পূর্ণ করতে চায়। রাজা হলো সামন্ততন্ত্রের প্রতিনিধি। সেই রাজা বা জমিদার তার অনেক কিছু থাকলেও, তার অনেক সম্পদ থাকলেও তিনি সেই কাঙালের ধনটি চুরি করেই বড়লোক হবেন। অর্থাৎ তার নিষ্ঠুরতা, তার স্বার্থপরতা এখানে প্রকাশ পেয়েছে। মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহগর্তে, তাই লিখে দিল বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে। উপেন নিজেকে প্রবোধ দিয়েছেন, উপেন নিজের মনকে সান্ত্বনা দিয়েছেন এই ভেবে যে আমাকে বোধহয় ভগবান 2 বিঘা জমির মোহগর্তে আবদ্ধ রাখবেন না বলে এই গোটা পৃথিবীটা আমার নামে লিখে দিয়েছেন। তার তো এখন যাবার কোনো জায়গা নেই। আবার অন্যভাবে দেখতে পারি, গোটা পৃথিবীটাই এখন তার। তিনি স্বচ্ছন্দে পৃথিবীর যে কোনো স্থানে পরিভ্রমণ করতে পারেন, তার হারাবার কিছু নেই। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে, হইয়া সাধুর শিষ্য, কত হেরিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য। এরপর তিনি সন্ন্যাসী হয়েছেন। তিনি সর্বশান্ত হয়ে সন্ন্যাসী হয়ে সাধু সঙ্গ করেছেন এবং পৃথিবীর নানা জায়গায়, পৃথিবীর নয় দেশের নানা প্রান্তে তিনি ঘুরে বেরিয়েছেন। কত মনোরম দৃশ্য দেখেছেন, কত মনোহর ধাম, কত পুণ্যভূমিতে তিনি বিচরণ করেছেন। ভূধরে সাগরে বিজনে নগরে, যখন যেখানে ভ্রমি, তবু নিশিদিনে ভুলিতে পারিনে সেই 2 বিঘা জমি, সেই 2 বিঘা জমি। কিন্তু তিনি সন্ন্যাসী হয়েও সেই জমির প্রতি মায়াটা ত্যাগ করতে পারেননি। তিনি ভুলতে পারেননি তার স্মৃতি বিজড়িত, তার পূর্বপুরুষের স্মৃতিধন্য সেই 2 বিঘা জমির কথা। হাটে মাঠে বাটে এই মতো কাটে, বছর 15-16, একদিন শেষে ফিরিবারে দেশে, বড়ই বাসনা হলো। হাটে মাঠে বাটে, বাট মানে পথ। তিনি পথে পথে অনেক ঘুরেছেন সন্ন্যাসী বেশে, কিন্তু 2 বিঘা জমির মায়া, 2 বিঘা জমির প্রতি মোহ তিনি ত্যাগ করতে পারেননি। তাই সন্ন্যাসীর বেশ পরিত্যাগ করে তিনি আবার দেশে ফিরে এলেন। তার দেশে ফিরে আসার বাসনা হলো। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি, অবারিত মাঠ গগন ললাট, চুমে তব পদধূলি, ছায়া শনিবীর শান্তির নীর, ছোট ছোট গ্রামগুলি। কবি এখানে কি সুন্দর করে গ্রাম বাংলার ছবি এঁকেছেন। তিনি বঙ্গমাতাকে নমস্কার জানিয়েছেন উপেনের মধ্য দিয়ে। উপেন যেন বঙ্গমাতাকে প্রণাম করেছেন। তিনি বঙ্গমাতার স্মৃতি মুহূর্তের মধ্যে ভুলতে পারেন না, মুহূর্তের জন্য ভুলতে পারেন না। তাই তিনি সুন্দরী জন্মভূমি বঙ্গভূমিকে শ্রদ্ধা জানিয়েছেন, সম্মান জানিয়ে বলেছেন যে নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি।
গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি। গঙ্গার তীরে স্নিগ্ধ হাওয়াতে, সমীর কথা অর্থ হচ্ছে হাওয়া, বাতাস। গঙ্গার তীরে যে স্নিগ্ধ বাতাস তাতে তার জীবন জুড়িয়ে গেছে। গ্রামে ফিরে এসে গঙ্গার তীরের হাওয়াতে তিনি যেন জীবনের পূর্ণ আনন্দ উপভোগ করতে পারলেন। অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধূলি। অবারিত মাঠ অর্থাৎ দিগন্ত জোড়া কেবলই মাঠ আর মাঠ। গগন যেন তোমার পদধূলি চুম্বন করছে, অর্থাৎ দিগন্ত রেখা পর্যন্ত অবারিত মাঠ, সুবিশাল মাঠ বিস্তৃত হয়ে রয়েছে। আর ছায়া সুনিবিড় শান্তির নীড়, ছোট ছোট গ্রামগুলি, গ্রামগুলিতে যে ছোট ছোট ঘর রয়েছে সেখানে শান্তি রয়েছে, প্রকৃত শান্তি ওই ঘরগুলির মধ্যেই রয়েছে। ওই যে দরিদ্র মানুষ, কৃষক মানুষ, প্রান্তিক মানুষ যারা ওই ঘরগুলিতে রয়েছে সেখানেই লুকিয়ে আছে জীবনের পরম শান্তি। সন্ন্যাসী হয়ে উপেন সেই শান্তি উপভোগ করতে পারেননি। পল্লব ঘন আম্র কানন, রাখালের খেলা গেহ, স্তব্ধ অতল দিঘি কালো জল, নিশীত শীতল স্নেহ। পল্লব মানে গাছের পাতা। আমবাগানের ঘন পাতায় ঢেকে আছে এই গ্রামটি, অর্থাৎ গ্রামের চারিদিকে সবুজ গাছপালা রয়েছে। রাখালেরা খেলা করে, খেলা গেহ, গেহ কথাটি এসছে গৃহ থেকে। রাখালের খেলাঘর এই আমবাগানের ছায়াতে রয়েছে। রাখাল গরু চড়ায়, আমবাগানে তারা খেলা করে, অর্থাৎ এই গাছগুলির সঙ্গে রাখালের সখ্যতা রয়েছে। রাখালের খেলাঘর এই আমবাগানের সুশীতল ছায়ায় রয়েছে। স্তব্ধ অতল দেখি কালো জল, নিশীথ শীতল স্নেহ, এখানে যেন স্নেহ ঝরে পড়ছে। বঙ্গমাতা যেন স্নেহের পরশ দিয়ে এই গ্রামটিকে আগলে রেখেছে বা গ্রামগুলিকে আগলে রেখেছে, আর এই গ্রামের মানুষরা পরম শান্তিতে বাস করছে। বুক ভরা মধুবঙ্গের বধূ, জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। এই গ্রামের যে নারীরা নদী থেকে কলস ভরে জল নিয়ে যায়, উপেন তাদেরকে মা বলে সম্বোধন করেছেন। এই নারীদের মধ্যে তিনি বঙ্গজননীর রূপ খুঁজে পান। এই নারীরাই এই গ্রামের সুখ সম্পদ বৃদ্ধির অন্যতম কারণ। তারা সংসারে শান্তি নিয়ে আসেন, তারা সংসারকে সমৃদ্ধ করেন। এখানে একজন গ্রাম্য চাষী, গ্রাম্য মানুষের জীবনের প্রতিচ্ছবি সার্থকভাবে ধরা পড়েছে। তিনি এই গ্রামকে কত ভালোবাসেন, কত নিবিড় সম্পর্ক এই গ্রামের সাথে, তা এই কথায় প্রকাশ পেয়েছে। 2 দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে, কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি, রথতলা করি বামে, রাখি হাট খোলা নন্দীর গোলা, মন্দির করি পাছে, ত্রিশাতুর শেষে পৌঁছিনু এসে আমার বাড়ির কাছে। এরপর তিনি গ্রামে প্রবেশ করেছেন। গ্রামে প্রবেশের যে পথ দিয়ে প্রবেশ করেছেন গ্রামে, সেই পথটি তিনি সুন্দরভাবে এখানে ব্যাখ্যা করেছেন বা বর্ণনা করেছেন যে এর 2 দিন পরে দ্বিতীয় প্রহরে তিনি নিজের গ্রামে প্রবেশ করেছেন। দক্ষিণ দিকে কুমোরের বাড়ি ছিল, সেই কুমোরের বাড়ি তিনি পার হয়ে গেছেন। রথতলা, বাম দিকে রথতলা ছিল, সেই রথতলা তিনি পেরিয়ে এসছেন এবং রাখি হাট খোলা নন্দীর গোলা এগুলি তিনি অতিক্রম করেছেন, মন্দির পার হয়ে গেছেন এবং শেষকালে এসে পৌঁছেছেন তার নিজের বাড়ির কাছে। উপেন তার নিজের বাড়ির কাছে পৌঁছে গেছেন, যে বাড়িটি এখন আর তার নেই, যে বাড়িটি বা যে জমিটি জমিদার অধিগ্রহণ করেছে বা কেড়ে নিয়েছে উপেনের কাছ থেকে। ধিক ধিক করে শতধিক তোরে, নীলাজ কুলোটা ভূমি, যখনই যাহার তখনই তাহার, এই কি জননী তুমি। উপেন সেই জমিটিকে ধিক্কার দিচ্ছে। ধি করে জমি, তুমি নীলাজ, তোমার লজ্জা নেই, তুমি কুলোটা অর্থাৎ কুলের মুখে কালি কালি দাও তুমি। ধিক ধিক করে শতধিক তোরে নীলাজ কুলোটা ভূমি, যখনই যাহার তখনই তাহার, এই কি জননী তুমি। এই জমিটি তার কাছে মাতৃস্বরূপ, জননী স্বরূপ। জমিটি এখন আর তার নেই, তা সত্ত্বেও এই জমিতে ফসল ফলেছে, এই জমিটি তার সৌষ্ঠব কিছুমাত্র নষ্ট হয়নি, তাই তিনি জমিটিকে ধিক্কার দিয়েছেন। এখানে তার মনের আক্ষেপ ঝরে পড়েছে, তার মনের ভালোবাসা ঝরে পড়েছে। সে কি মনে হবে একদিন যবে, ছিলে দরিদ্র মাতা, আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া, ফল ফুল শাক পাতা। তোমার কি মনে পড়ে একদিন তুমি দরিদ্র ছিলে, সেদিন তোমার এখানে ফল ফুল শাক পাতা জন্মাতো, আমি ফলাতাম এই ফল ফুল শাক পাতা তোমার বক্ষে। সেই দরিদ্র দিন, সেই দুঃখের দিন তুমি কি ভুলে গেছো এখন। আজ কোন রীতে কারে ভুলাইতে, ধরেছ বিলাস বেশ, 5 রঙা পাতা অঞ্চলে গাঁথা, পুষ্পে খচিত কেশ। সেই দুঃখের দিন ভুলে আজ তুমি কি সুন্দর সেজে উঠেছো। আজ কাকে ভোলাতে তুমি এত সুন্দর বেশ ধারণ করেছো, তোমার এখানে 5 রঙা পাতা কি সুন্দর শোভা পাচ্ছে। অর্থাৎ সেই জমিটির রূপ আদ্যন্ত বদল করেছেন জমিদার মশাই। উপেন যে জমিটিকে দেখেছিল সেই জমিটির সেই রূপ আজকার নেই।
জমিদার এই জমিটিকে বাগানের সঙ্গে সম্পৃক্ত করেছেন এবং তার বাগানে কত ফুল ফল ফুটে উঠেছে, কত পাতাবাহার গাছ জন্মেছে। উপেন তা দেখে কষ্ট পেয়েছেন এবং সেই জমিটিকে ধিক্কার দিয়ে বলছেন, যখন সে দরিদ্র ছিল তখন জমিটি তার ছিল, সেই দরিদ্র বেশ ত্যাগ করে আজকে কি সুন্দর নিজেকে সাজিয়ে তুলেছে। আমি তোর লাগি ফিরেছি বিবাগী, গৃহহারা সুখহীন, তুই হেথা বসি ওরে রাক্ষসী, হাসিয়া কাটাস দিন। উপেন মনের আক্ষেপ, মনের আবেগ ঝরিয়ে বলছেন, তোরই জন্য, এই জমিটিকে বলছেন, তোরই জন্য আমি গৃহহীন হয়েছি, তোরই জন্য আমি বিবাগী হয়েছি, কিন্তু তুই এখানে কি সুন্দর সেজে উঠেছিস, জমিদারের বাগানের সৌষ্ঠব, জমিদারের বাগানের শোভা বৃদ্ধি করছিস, এই কিনা তোর ভালোবাসা? তুই কি আমাকে ভুলে গেছিস? ধনীর আদরে গরব না ধরে। আহা, ধনীর, ধনী মানুষ জমিদার বাবু আদর করেছেন আর তাতেই তার গর্বে বুক ভরে উঠেছে এই এই জমিটির। কিন্তু উপেনের কষ্ট হচ্ছে। উপেন তার সেই চেনা জমিটিকে আর চিনতে পারছে না, এতই বদলে গেছে, এতই হয়েছে ভিন্ন, কোনোখানে লেশ নাহি অবশেষ, সেদিনের কোনো চিহ্ন। জমিদার উপেনের কোনো চিহ্ন এই জমিতে থাকুক এটা চাননি। তিনি আদ্যন্ত জমিটিকে পাল্টে দিয়েছেন, বদলে দিয়েছেন। এখন এই জমি সুদৃশ্য বাগানে পরিণত হয়েছে। কল্যাণময়ী ছিলে তুমি ওই, ক্ষুধাহরা সুধারাশি, যত হাসো আজ যত করো সাজ, ছিলে দেবী হলে দাসী। উপেন এই জমিটিকে বলছে, আজকে তুমি যতই সাজো না কেন, তোমার স্বাধীনতা আজকে নেই, তুমি জমিদারের দাসী হয়ে গেছো। একদিন তুমি দেবী ছিলে, এই উপেন অর্থাৎ আমি তোমাকে দেবী বলে পুজো করতাম, কিন্তু আজ তুমি যতই সাজো, যতই তোমার সুদৃশ্য বেশভূষা হোক, অর্থাৎ তোমার বাগানে যত ফুল ফলই ফলুক, তুমি কিন্তু এই জমিদারের দাসী হয়ে গেছো। বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি, প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ, এ কি? উপেন এই বাগানের মধ্যে তার স্মৃতি বিজড়িত কোনো চিহ্ন পায়নি, শুধুমাত্র প্রাচীরের কাছে তার লাগানো সে আম গাছটি রয়ে গেছে। এই একমাত্র স্মৃতি তার মনে আবেগ উদ্রেক করল। বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা, একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা। সে আম গাছতলায় উপেন গিয়ে বসলো এবং তার মনের ব্যথা কিছুটা প্রশমিত হলো, কারণ এই আম গাছটি তারই লাগানো, তার স্মৃতিধন্য এই আম গাছ, এবং সে আম গাছের তলায় বসে তার মন যেন শান্ত হলো। তার মনে পড়ে গেল জ্যৈষ্ঠের ঝড়ে, জ্যৈষ্ঠ মাসে ঝড় হয়, কালবৈশাখী ঝড়, তাতে কত আম পড়তো, সেই রাতে তার ঘুম আসতো না। অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম, সেই সুমধুর স্তব্ধ দুপুর, পাঠশালা পলায়ন, ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন। পাঠশালা থেকে তিনি পালিয়ে যেতেন দুপুর বেলাতে এবং এই আম গাছতলায় এসে তিনি বিশ্রাম করতেন, তিনি খেলা করতেন। জ্যৈষ্ঠের ঝড়ে যে আম পড়তো, রাত্রে তিনি তার ঘুম হতো না, তাড়াতাড়ি উঠে সে আম কুড়াবার ধুম পড়ে যেত, আম কুড়াবার মজা তিনি উপভোগ করতেন এবং পাঠশালা থেকে পালিয়ে আসতেন, আম গাছতলায় খেলা করতেন। সেই স্মৃতি এই আম গাছটিকে দেখে তার মনে পড়ে গেল এবং তিনি আক্ষেপ করে বলছেন যে আর কি সেই জীবন ফিরে পাবেন? না, সেই জীবন আর ফিরে পাওয়া তার পক্ষে সম্ভব নয়। সহসা বাতাস ফেলি এলো শ্বাস, শাখা দুলাইয়া গাছে, দুটি পাকা ফল লোভিল ভূতল, আমারও কোলের কাছে। এমন সময় বাতাস বয়ে গেল এবং আম গাছ থেকে দুটো পাকা আম উপেনের কোলের কাছে পড়ল। ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা, স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠিকানু মাথা। আম গাছটি বোধহয় তাকে চিনতে পেরেছে, তাই উপেন সেই জমির প্রতি সম্মান জানিয়ে, জমির প্রতি সসম্মানে তিনি বলছেন যে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা। তিনি এই জমিটিকে, এই আম গাছটিকে তিনি মাতা বলে সম্বোধন করছেন এবং সেই মায়ের সেই দান অর্থাৎ দুটি পাকা ফল, দুটি পাকা আম তিনি সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে কপালে ঠেকিয়ে, অভ্যাসবশত বা সংস্কারবশত কপালে ঠেকিয়ে তিনি সেই দান গ্রহণ করলেন। হেনকালে হায় যমদূত প্রায়, কোথা হতে এলো মালি, ঝুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পারিতে লাগিল গালি। আর ঠিক এমন সময়, যে সময় উপেন আম দুটি পেয়েছে, ঠিক সেই সময় যমদূতের মতো কোথা থেকে যেন উড়ে এলো মালি অর্থাৎ বাগানের মালি। তিনি কি করলেন না, ঝুটি বাঁধা উড়ে সে মালিটিকে উড়ে অর্থাৎ উড়িয়া, তার ঝুটি বাঁধা আছে অর্থাৎ মাথায় বড় বড় চুল আছে, তিনি সপ্তম সুরে গালি দিতে শুরু করলেন। কেন গালি দিচ্ছেন? আর তিনি উপেনকে চোর সাব্যস্ত করেছেন, তিনি ভেবেছেন উপেন বোধহয় আম চুরি করতে এসছে। কহিলাম তবে
আমি তো নীরবে দিয়েছি আমার সব, দুটি ফল তার করি অধিকার, তো তারই কলরব। উপেন করুণ স্বরে বলল, আমি তোমার সর্বশান্ত হয়েছি, আমি তো সব দিয়েছি জমিদারকে, আমার 2 বিঘা জমি সেটি জমিদার কেড়ে নিয়েছে, পরিবর্তে 2টি পাকা ফল মা আমাকে স্নেহবশত দান করেছেন, সেই আম দুটি আমি গ্রহণ করেছি বলে আমার বিরুদ্ধে এত অভিযোগ, এত কলরব, আমাকে এত তিরস্কার করছো। চিনিল না মোড়ে, নিয়ে গেল ধরে, কাঁধে তুলে লাঠি গাছ। বাবু ছিপ হাতে পারিষদের সাথে ধরিতেছিলেন মাছ। মালি তাকে চিনতে পারল না, তাকে ধরে বাবুর কাছে নিয়ে গেল, কাঁধে লাঠি গাছ তুলে নিয়ে তাকে ধরে, অর্থাৎ অ্যারেস্ট করে বন্দি করে তাকে ওই বাবুর কাছে বিচারের জন্য নিয়ে গেল। বাবু অর্থাৎ জমিদার, যিনি জমিটি কেড়ে নিয়েছিলেন, তিনি কি করছিলেন, তিনি তখন বসে বসে মাছ ধরছিলেন পারিষদের সাথে, অর্থাৎ বন্ধু বান্ধবের সাথে তিনি মাছ ধরছিলেন। শুনি বিবরণ ক্রোধে তিনি কন, মারিয়া করিব খুন, বাবু যত বলে পারিষদ দলে, বলে তার শতগুণ। বাবু যখনই শুনেছে, অর্থাৎ জমিদার যখনই শুনেছে যে মালির কাছ থেকে শুনেছে আমি নাকি আম চুরি করেছি, সঙ্গে সঙ্গে জমিদারের ক্রোধ বেড়ে গেছে। তিনি ক্রুদ্ধ হয়ে বলেছেন যে মেরে খুন করে ফেলবো। তিনি কিন্তু উপেনের প্রতি কৃতজ্ঞ নন। এই জমিটি যে উপেনের ছিল সে কথা তিনি বেমালুম ভুলে গেছেন, এখন উপেনকেই চোর সাব্যস্ত করছেন। আর বাবু যত বলছেন, বাবুকে খুশি করার জন্য তার পারিষদ দল, তার সঙ্গী সাথীরা আরো বেশি করে বলছে, অর্থাৎ উপেনকে যে শাস্তি দেওয়া উচিত পারিষদ দল সেই কথাই বলছেন। আমি কহিলাম শুধু 2টি আম, ভিক মাগি মহাশয়, বাবু কহে হেসে, বেটা সাধু বেশে পাকা চোর অতিশয়। উপেন ওই আম দুটি ভিক্ষা চাইল জমিদারের কাছে। তিনি বুঝেছেন তিনি তো আম দুটি পাবেন না ভিক্ষা না চাইলে, তিনি নিজেরই সম্পদ ভিক্ষা চাইছেন জমিদারের কাছ থেকে। আর তখন বাবু কি বলছেন, যে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয়, বাবু এই উপেনকে চোর সাব্যস্ত করছেন। আমি শুনে হাসি, আঁখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। এখানে তীব্র ব্যঙ্গ প্রকাশ পেয়েছে জমিদারি সিস্টেমের বিরুদ্ধে, জমিদারি ব্যবস্থার বিরুদ্ধে রবীন্দ্রনাথের তীব্র ব্যঙ্গ এই কবিতার এই অংশে প্রকাশ পেয়েছে। কি বলছেন না, আমি শুনে হাসি আঁখি জলে ভাসি, উপেন কাঁদছে, তাকে যে চোর বলা হয়েছে সেই জন্য সে কাঁদছে, এবং বলছে তুমি মহারাজ সাধু হলে আজ, কারণ মহারাজ তো সাধু নয়, মহারাজ তো জোর করে অন্যায়ভাবে উপেনের কাছ থেকে জমি কেড়ে নিয়েছে। এরকম কত মানুষকে সর্বশান্ত করেছে জমিদার, সেই জমিদার চোর হলো না। সমাজের দৃষ্টিতে জমিদার সাধু, কিন্তু সমাজের দৃষ্টিতে দরিদ্র উপেন, সর্বহারা উপেন চোর। এই কবিতায়, এই সমগ্র কবিতাটি বিচার করলে দেখব যে জমিদারি ব্যবস্থার প্রতি রবীন্দ্রনাথের তীব্র ঘৃণা প্রকাশ পেয়েছে, সাধারণ মানুষের প্রতি দরদ বা ভালোবাসা এই কবিতায় প্রকাশ পেয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের। উপেনের মধ্য দিয়ে তিনি আসলে জমিদারি ব্যবস্থার প্রতি তার বিতৃষ্ণা প্রকাশ করেছেন। তিনি সাধারণ মানুষকে সঙ্গ নিয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে একাত্ম হতে চেয়েছেন, সাধারণ মানুষের হিত বা উপকার করতে চেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর তার সেই হিত আকাঙ্ক্ষা, সাধারণ মানুষের উপকার করার ইচ্ছা এই কবিতায় প্রকাশ পেয়েছে। একই সঙ্গে যে সামাজিক বৈষম্য, আর্থিক বৈষম্য, অত্যাচার, এই চিত্রটিও সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। তো স্টুডেন্টস, এতক্ষণ আমার আলোচনা শুনলে তোমাদের কেমন লাগলো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ।